এই বলে মোনাকে জড়িয়ে ধরল। এদের মাঝে মোনার কেন জানি অস্বস্তি লাগছে। নিপা বেগম পাশে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে বলল, মোনালিসা, তোমার খালুমুনির হাসান। মনির হাসান মোনার দিকে এগিয়ে এসে মোনার মাথায় হাত বুলিয়ে বলল। কেমন আছো আম্মু? কোনো এক অদ্ভুত কারণে মোনার মনে হয়েছিল মনির হাসান ও হাবিব সাহেবের মতো। কয়েক মুহূর্ত পর ধারণা বদলে গেল মোনার। বিয়ের সময় কনেপক্ষ আর বরপক্ষের সাথে যেমন পরিচয় করানো হয়, সেরকম পরিচয় পর্ব চলছে। ভিতরে ভিতরে মোনা অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। নিপা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বলল, সোনালি, চুলওয়ালাটা বিভা আর লাল চুলওয়ালাটা বিহি। বিহি বিরক্তির সুরে বলল, আম্মু, এগুলো কেমন ধরনের পরিচয়? সোনালি চুল, লাল চুল। বিভা হেসে মোনাকে জড়িয়ে ধরল। যথেষ্ট আন্তরিক আচরণ করার পরও বিভাকে অসহ্য লাগছে মোনার। সবাই সোফায় বসলো। লিলি বেগম বলল, মোনা, দুপুরে কিন্তু এখানেই থাকবো। মোনা কেবল আসতে বলল। না করেছি তোমায়। নিপা বেগম এগিয়ে মোনার শরীর ঘেঁষে বসে বলল, তোমার ভাই কোথায় মোনালিসা? নাম জানো কি? নিশান, ও স্কুলে। নিপা বেগম নিচের ব্যাগ থেকে একটা ঘড়ির বক্স বের করে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, চমৎকার একটা ঘড়ি তোমার জন্য এনেছি। আর ঘড়ির ফ্রেম খাঁটি সোনার। নিপা বেগমের কথা শেষ হওয়ার সাথে সাথেই লিলি বেগম বলে উঠল, এখন কি বলবি? নিতে চাইবি না? তোর তো অভ্যাস আছে। মোনা মনে মনে এটাই ভেবেছিল, কিন্তু নিপা বেগমের মন ক্ষুণ্ণ করে নাও বলতে পারেনি। একা থাকতে থাকতে মোনার মানুষের ভিতর ভালো লাগে না, এখনো ভালো লাগছে না। এর ভিতর লিলি বেগম মোনাকে ডেকে আড়ালে নিয়ে গিয়ে বলে, প্রিয়মের খোঁজ আছে তোর কাছে? ফোন রিসিভ করছে না, বাসায় যাচ্ছে না। মোনা হেসে উঠে বলল, আমি কিভাবে বলবো? বিয়ের ভয়ে পালাচ্ছে বোধ হয় তোমার ছেলে। তা বিয়ে কবে? প্রিয়মকেই তো পাচ্ছি না। আর বিয়ের কি জোর করে করানোর জিনিস নাকি? লিলি বেগমের সাথে কথা বলতে বলতে জানালার ফাঁক দিয়ে মোনার চোখ পড়ে পাশের রুমের দিকে, যে রুমে প্রিয়ম ঘুমিয়েছে। প্রিয়মের মোবাইলটা খাটের উপর। প্রিয়মের মোবাইল লিলি বেগম নিশ্চয়ই চেনে। মোনা আঁতকে ওঠে, অস্থির হয়ে বলে, খালা তুমি দাঁড়াও, আমি আসছি। মোনা দ্রুত ছুটে রুমের দিকে যায়। প্রিয়ম মোবাইল ভুলে রেখে গেছে। মোবাইলটা হাতে নিতেই মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা মেসেজটা দেখে মোনা হতবাক হয়ে তাকিয়ে থাকে। বিভা নামে সেভ করা নম্বর থেকে মেসেজ এসেছে। পালিয়ে বেড়াচ্ছিস কেন তুই? আমার সামনে এসে দাঁড়া একবার। 2 বছরের সম্পর্ক সব ভুলে গিয়েছিস? মোনা ফোনটা বালিশের নিচে রেখে ধপ করে বিছানায় বসে পড়ে। মোনার হৃদয়টা আবার যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই মুহূর্তে মোনা কিছুই ভাবতে পারছে না আর। প্রিয়ম কেন এমন করছে? হতবিহ্বল হয়ে চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে মোনা। মর্মদেশে হুতাশন বিস্ফোরিত হয়ে দাউ দাউ করে চলছে। চোখে কান্নার শুষ্ক রেখা, মাথার ভিতর পিন পিন করছে। কঠিন এক বিভ্রমে আটকে গেছে মোনা। এর থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ। বালিশের নিচে রাখা মোবাইলের মেসেজ টিউন আবার বেজে ওঠে। মোনা কাঁপা কাঁপা হাতে মোবাইলটা বের করে, ঝাপসা চোখে তাকায়। বিভা আবার মেসেজ করেছে। আবার কোন মেয়ে পটাতে ব্যস্ত তুই? যার নিখুঁত অভিনয় জানিস? যে কোনো মেয়ে 2 দিনে রাজি হয়ে যাবে। বিছানা অব্দি নিয়ে তো ছেড়ে দিবি। মোনা ঘেমে যাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণায় কাঁদতে ভুলে গেছে। সবটা অভিনয়। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। রুমের দরজার সামনে থেকে লিলি বেগম বলে, এই, তোর সমস্যা কি? বাসায় মেহমান আর তুই এখানে বসে আছিস? এই বলে লিলি বেগম মোনার দিকে কয়েক পা এগিয়ে এসে আবার বলল, এগুলো কেমন আচরণ? বিভা, বিহি ওরা কি ভাববে বলতো? মোনা অন্য দিকে ফিরে আছে। চোখে মুখের অবস্থা অস্বাভাবিক সঙ্গীন, উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কারো সামনে যাওয়ার মতো ইচ্ছে নেই, কারোর সাথে কথা বলার মানসিকতা নেই। যন্ত্রণায় ছলছল করা চোখে লিলি বেগমের দিকে তাকিয়ে বলল, খালা আমার মাথা ব্যথা করে।
আমার কিছু ভালো লাগছে না। লিলি বেগম সন্দিহান চোখে তাকায় মোনার দিকে। ভিতর থেকে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে। কান্নার বেগে ঠোঁট বেঁকে যাচ্ছে মোনার। মাথা ব্যথার যন্ত্রণায় কান্নায় কারো মুখের অভিব্যক্তি এরকম হয় না। মানুষ যখন শোকে দুঃখে কিংবা কষ্টে কাঁদে তখন চোখে মুখের অভিব্যক্তি একরকম থাকে, আর যখন ব্যথা কিংবা রোগের যন্ত্রণায় কাঁদে তখন মুখের অভিব্যক্তি আর এক রকম থাকে। লিলি বেগম এসে মোনার পাশে বসে। মোনার কাঁধে হাত রেখে সেম দৃষ্টিতে তাকায় মোনার মুখের দিকে। গম্ভীর হয়ে বলে, সত্যি বল, কি হয়েছে? ঘুমাচ্ছিস কেন? এত অস্থির দেখাচ্ছে কেন তোকে? লিলি বেগমের কথা মোনার কান অব্দি পৌঁছাচ্ছে না। চোখ বন্ধ করে রেখেছে মোনা। বন্ধ চোখের কোটর বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। লিলি বেগম অস্থির হয়ে বলল, মোনা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মোনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লিলি বেগম আবার জিজ্ঞেস করে, অন্য কোনো প্রবলেম হলে বল আমায়। মোনা কান্নার ধকলে জড়িয়ে আসা গলায় বলল, অন্য কোনো প্রবলেম না। শুধু মাথা ব্যথা? মোনা উত্তর দেয় না, কাঠের পুতুলের মতো শক্ত হয়ে বসে থাকে। মোনাকে নিরুত্তর দেখে লিলি বেগম আবার বলল, মাথা ব্যথার ওষুধ নিয়ে আসবো? এইটুকু বলে থেমে মোনার হাত ধরে আবার বলল, চল ওই রুমে চল। মোমোর হাত ধরে টানতে টানতে পাশের রুমে চলে যায়। মোনা নির্বাক হয়ে আছে, কোনো কিছুর দিকে খেয়াল নেই। মোনা গিয়ে খাটের উপর বসে। বিভা মোনার কাছে গিয়ে ঘনিষ্ঠ হয়ে বসে বলল, কি হলো মোনালিসা? আমরা আসাতে খুশি হওনি নাকি? মোনা কঠোরভাবে চেষ্টা করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মন্থর গলায় বলল, কী সব বলছো? খুশি হব না কেন? আসলে আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। মোনা বিধ্বস্ত মুখে বসে আছে, চোখগুলো নিমিলিত। লিলি বেগম মাথা ব্যথার ঔষধ নিয়ে আসলো। মোনার মোটেও মাথা ব্যথা করছে না। 7-5 না ভেবে ওষুধটা খেয়ে ফেললো। মনির হাসান নিপা বেগমের দিকে তাকিয়ে বলল, মোনালিসার শরীর বোধ হয় অনেক খারাপ করেছে, ওকে হসপিটালে নিয়ে চলো। মনির হাসানের কথা মোনার কানে বিদ্ধ হলো। মোনা ইচ্ছে করছে একা থাকতে। বিশ্রী রকমের অসহ্য লাগছে। কারো কথা শুনতে ভালো লাগছে না। দুর্বল গলায় বলল, না আঙ্কেল, হসপিটালে যাওয়ার দরকার নেই, ঠিক হয়ে যাব। মনির হাসান লিলি বেগমের উদ্দেশ্যে বলল, লিলি, মোনালিসাকে পাশের রুমে নিয়ে যাও, মানুষের ভিতর মাথা ব্যথা বাড়বে। মোনা পাশের রুমে গিয়ে শুয়ে রইল। বুকের ভিতর ভারী এক যন্ত্রণা। সুখগুলো বারবার দুঃখে পরিণত হচ্ছে। কি করবে? প্রিয়মকে ভুলে যাবে? বিছানার চাদর আঁকড়ে ধরে চাপা গলায় কাঁদছে। চোখের পানি বর্ষার ধারার ন্যায় গড়িয়ে গড়িয়ে বালিশে পড়ছে। কিভাবে বেরিয়ে আসবে এই মায়াজাল থেকে? চাপা কান্নার ফলে মোনার শরীর কাঁপছে। এর ভিতর নিশান আসে স্কুল থেকে। দৌড়ে মোনার কাছে এসে উৎফুল্ল হয়ে একটা ঘড়ির বক্স দেখায়। মোনা চিৎকার করে বলল, নিশান, যাও এখান থেকে, আমার মাথা ব্যথা করছে, আমায় বিরক্ত করবে না। এই যন্ত্রণা মোনার সহ্য হচ্ছে না কিছুতেই। এদিকে কষ্ট, অন্যদিকে প্রিয়মের উপর ক্ষোভ। মোনা বিছানা ছেড়ে উঠে ঔষধের বক্স থেকে 2টা ঘুমের ঔষধ হাতে নেয়। এর ভিতর লিলি বেগম আসে। মোনা লিলি বেগমের দিকে এক নজর তাকিয়ে বলে, খালা, আমার অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে, আমি ঘুমের ঔষধ খেয়েছি, ঘুমাবো, আমায় ডাকে না যেন কেউ। তোমরা দুপুরে খেয়ে নিও, আর বাসায় তো খাট 2টা, এতগুলো মানুষ ঘুমাবো কিভাবে? সন্ধ্যা হওয়ার আগেই চলে যেও। লিলি বেগমের কাছ থেকে কোনো উত্তর অপেক্ষা না করে বিছানায় নিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমে চোখ লেগে আসতে লাগলো। একসময় ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। মোনা ঘুম থেকে উঠে দেখে রুমটা অন্ধকার। পাশের রুমের লাইটের সরু কয়েক খণ্ড আলো আসে মোনার রুমে। মোনা উঠে বসে। ঘুমিয়ে কিছুক্ষণের জন্যে সব ভুলে গেছে। হঠাৎ আবার সব মনে পড়ে। মোনার পাঁজর কাঁপিয়ে ধক করে ওঠে। মোনার চোখ ভিজে ওঠে। কী জবাব দিবে প্রিয়মের বিপরীতে? রাত 9টা বেজেছে। পাশের রুম থেকে কথার শব্দ আসছে। গুনগুন শব্দ করে গান গাইছে কে যেন। মেয়েলি গলা। নিপা খালারা চায়নি? মোনা এলোমেলো ভাবে পা ফেলে দরজার কাছে যেতেই দেখে বিভা আর বিহি বসে আছে, সাথে নিশান। নিশান বিভা
নিশান, বিভা বা বিহির দুইজনের ভিতর কারো একজনের ফোন দিয়ে গেমস খেলছে। হঠাৎ বিভা দরজার দিকে তাকিয়ে মোনাকে দেখে উৎকণ্ঠিত হয়ে বলল, আরে মোনালিসা, বেটার ফিল হচ্ছে এখন। এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি এত চুপচাপ থাকো কেন বলো তো? মোনা এসে ওদের কাছে বসে। বিহি হেসে বলে, তুমি অসুস্থ তাই আমরা যাইনি, ভাবছি রাতে জম্পেশ আড্ডা হবে। মোনার চাহনিতে বিষণ্ণতা। হাসার চেষ্টা করলো। বিভা মোনার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, আচ্ছা, তুমি কি সব সময় এমন গম্ভীর থাকো নাকি আমাদের ভালো লাগছে না? না, আসলে আমার শরীরটা খারাপ লাগছে। মোনা চুপচাপ বসে থাকে। ওদের কথার বিপরীতে দুই একটা কথা বলছে। এর ভিতর বিহি বিভার দিকে তাকিয়ে বলল, এই প্রিয়ম ভাইয়ের খোঁজ পেলি? প্রিয়মের নাম শুনে মোনার বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। চিনচিনে ব্যথা হচ্ছে। হঠাৎ মোনার মনে পড়ল প্রিয়ম তো অফিস শেষে এখানেই আসবে। বিভা আর বিহিও এই বাসায়। ওরা কি ভাববে? তাছাড়া প্রিয়মের সাথে কথা বলার দরকার। প্রতিনিয়ত একটা সম্পর্ক নিয়ে যন্ত্রণায় না ভুগে একবারেই শেষ করে দেওয়া ভালো। মোনার মাথার ভিতর অনেক প্রশ্ন। প্রিয়মের এত ভালোবাসা, এত পাগলামি, এত ব্যাকুলতা সব মিছে? মেয়েদের বিছানা অবধি নিয়ে ছেড়ে দেয়? কষ্টে মোনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বিভা রাগ বিহির প্রশ্নে উত্তরে বলে, না, পাইনি খোঁজ। মোনা নিজেকে সামলানোর চেষ্টা করে। স্বাভাবিক গলায় বলে, কেন, প্রিয়ম ভাইয়া কোথায় গেছে? বিভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেই এক লম্বা কাহিনী। মোনা বলল, লম্বা কাহিনী নাকি প্রেম কাহিনী? খালা কবে যেন বলেছিল তোমাদের বিয়ে হওয়ার কথা, যেন কি? যতটুকু মনে পড়ে তোমরা বিয়ের ব্যাপারেই এখানে আসছো। বিভা কোনো মলিনতা করলো না, খুব সাবলীল গলায় পড়ল, প্রিয়মের সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। আমাদের সাথে সম্পর্ক চলাকালীন ওর আরো অনেকগুলো সম্পর্ক ছিল। আমারও আরো অনেকগুলো সম্পর্ক ছিল। কোনো একটা কারণে আমি ওর সাথে ব্রেকআপ করে দিই 1.5 বছর আগে। ব্রেকআপের 2 মাস পর আমি আবার ওর সাথে প্যাচ আপ করি। তারপর আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। তার কয়েকদিন পর প্রিয় আমায় ইগনোর করতে থাকে। তারপর আর আমার সাথে ওর কথা হয়নি। শারীরিক সম্পর্ক কথাটা মোনার বুকে ধারালো কিছু ছুরির মতো আঘাত করলো। মোনার বুক থমথমে। মুখ থেকে আর কোনো কথা বের হলো না। মোনা ভেবেছিল ওদের সাথে এখনো সম্পর্ক চলছে। 1.5 বছর আগে ব্রেকআপ হয়েছে শুনে স্বস্তি পেলেও শারীরিক সম্পর্কের কথা শুনে নির্বাক হয়ে গেল। ছোট বোনের সামনে বসে কত সহজভাবে কথাগুলো বলল। মোনার সাথে পরিচয় আর কত ঘন্টার। এত স্বল্প পরিচয়ের একজন মানুষের কাছে এভাবে সহজ গলায় সব বলে দিল। মোনা অনুভূতিহীন হয়ে ফ্যাকাশে মুখে বসে রইল। ভিতরে কান্না দলা পাকাচ্ছে। 3-4 ঘন্টা বসেছিল বিহি আর বিভার সাথে। ওদের সাথে বসে থাকতে খুব বেশি একটা খারাপ লাগছে না। ওরা হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ছে কিছুক্ষণ পর পর। ওদের কাছে প্রেম কত সহজ। মোনা আনমোনা হয়ে যাচ্ছে বারবার। ওদের কথায় সম্বিত ফেরে। মোনা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, তোমাদের বিয়ে কবে হচ্ছে? কয়েক মাস পর হয়তো। ও মোনা কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা, প্রিয়ম ভাই রাজি বিয়েতে? প্রিয়মের কোনো খোঁজই নেই। রাজি থাকলে তো আমার সাথে কন্ট্রাক্ট করতো। ওর রাজিতে কি এসে যায়? খালুর উপর কথা বলতে পারবে না। বিভার বলা প্রতিটি কথা প্রচণ্ড যাতনা রূপে মোনার বুকের ভিতর বিচরণ করছে। এই কষ্ট আরো কাছে প্রকাশ করার নয়। কিছুক্ষণ পর কলিং বেল বাজে। মোনা হতবিহ্বল হয়ে যায়। প্রিয়ম এসেছে? এত রাতে প্রিয়মকে দেখে কি ভাববে সে? মোনা ত্রাসিত হয়ে যায়। বিভা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। চমকে গিয়ে বলল, মোনালিসা কি এসেছে এত রাতে? মোনা উত্তর না দিয়ে খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায়। এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে তাই ভাবছে। মোনা দরজা খুলতেই প্রিয়ম বাসার ভিতরে ঢুকে মোনা উৎফুল্ল হয়ে বলল, আরে প্রিয়ম ভাই, আপনি? কতদিন পর দেখা আপনার সাথে। লিলি খালা, নিপা খালা ওনারা তো দুপুরে এসেছিল, সন্ধ্যায় চলে গেছে। বিহি বিভা আসছে, আসুন আসুন।
মোনার কথা কিছুই বুঝল না প্রিয়ম। হঠাৎ দেখে বিহি আর বিভা খাটে বসা। বিভা তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্রুত বেগে ছুটে আসে দরজার দিকে। বিভার দিকে তাকিয়ে প্রিয়ম স্বাভাবিক গলায় বলল, তুই এখানে? এরিক তো বলেছিল তুই আসিসনি। তুই এসেছিস জানলে তো আমি আসতাম না। এরিক তো বলল আম্মু ওনারা রাতে এখানে থাকবে। এইটুকু বলে মোনার দিকে আর চোখে তাকালো প্রিয়ম। মোনা অন্যদিকে তাকিয়ে আছে। পরিস্থিতি বুঝতে পেরে প্রিয়ম খুব নিপুণভাবে মিথ্যা বলেছে। বিভা যেন অপমান বোধ করলো। থমথমে মুখে বিভা বলল, প্রিয়, তোর সাথে আমার কথা আছে। কতগুলো মেসেজ করেছি তোর ফোনে। ফোনের কথা বলতেই প্রিয়মের মুখের ভাব বদলে গেল। চেহারায় চিন্তার রেখা ফুটে উঠল। ওদের সামনে মোনার কাছে ফোন চাইবে কিভাবে? প্রিয়ম বিভার দিকে তাকিয়ে বলল, সারাদিন অফিস করে এসেছি, এখন আমি ক্লান্ত, আর তোর কথা শোনার আগ্রহ আমার নেই। বিরক্ত করিস না। বিভা চিৎকার করে বলল। আমি তোকে বিরক্ত করি না। বিভার কথা উপেক্ষা করে বলল, এই মোনা, শোয়ার জায়গা হবে? এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। তোমাদের পাশের রুম তো খালি। নিশান আর আমি ওই রুমে ঘুমাই, তোমরা এই রুমে। মোনা প্রিয়মের দিকে না তাকিয়ে বলল। আচ্ছা। মোনার গলায় বিষাদের সুর। বিহি আর বিভার মাঝে প্রিয়মের সাথে কথা বলার সুযোগ হলো না। বারবার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতে লাগলো। প্রিয়ম নিশানকে নিয়ে পাশের রুমে যাওয়ার সাথে সাথে বিভাও রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোনার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। কাঁদতে হবে এখন। পাশের রুম থেকে প্রিয়মের গলার আওয়াজ পাওয়া গেল। উঁচু গলায় চেঁচামেচি করছে বিভার সাথে। বিভাকে রুম থেকে বের করে দিল কয়েক মুহূর্ত পর। বিভা বেরিয়ে আসার পর মোনা নিশান ডেকেছে এই অজুহাত দিয়ে প্রিয়মের রুমে গেল। প্রিয়মের মোবাইলটা হাতের দিকে ছুঁড়ে মারল। রোষারক্ত চোখে তাকিয়ে শুধু বলল, লম্পট। প্রিয়ম চাপা গলায় বলল, মোনা, তুমি সব কথা না শুনে আমায় ভুল বুঝবে না প্লিজ। মোনা, আমি তোমায়। প্রিয়মের কথা না শুনেই রুম থেকে বের হয়ে গেল মোনা। শুনতে ইচ্ছে করছে না কোনো কথা। রুমে এসে দেখে বিভা বিহি দুই জনেই শুয়ে পড়েছে। মোনাও লাইট অফ করে শুয়ে পড়ল। চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে নিঃশব্দে। মোনা বালিশে মুখ গুজে শব্দহীনভাবে কেঁদে চলেছে। খুব সতর্কতার সাথে কাঁদছে। বিহি বিভা কেউই যেন না শোনে এই কান্নার আওয়াজ। মোনার ফোনের স্ক্রিনে প্রিয়মের দেওয়া একটা মেসেজ ভেসে ওঠে। ওরা ঘুমালে এই রুমে এসো মোনা। বিভার একার কথা শুনে তুমি আমায় ভুল বুঝছো কেন? দুইজনের কথা শুনতে হবে তোমাকে। মোনা, আমি তোমায় সম্পর্কে শুরুতেই বলেছিলাম আমার অসংখ্য রিলেশন ছিল। মোনা উত্তর দেয়। হ্যাঁ, আসবো। আমারও কথা আছে আপনার সাথে। চোখ মেলে শুয়ে থাকে মোনা। অন্ধকার ব্যতীত কিছুই চোখে পড়ছে না। প্রিয়মের সাথে সম্পর্ক কতখানি ভুল ছিল প্রতি পদে পদে মোনা উপলব্ধি করছে। 2 ঘন্টা কেটে যাওয়ার পর মোনা খুব সাবধানের সাথে বিছানা থেকে উঠে পা টিপে টিপে প্রিয়মের রুমে চলে যায়। মোনাকে দেখে প্রিয়ম উঠে বসে। অনেকখানি দূরত্ব রেখে বসে মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলে, কয়টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল? মোনা, আমি তো বলেছি তোমায় আমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। আমি যাদের সাথে প্রেম করেছি তাদের সাথে শারীরিক সম্পর্ক স্বাভাবিক একটা বিষয় ছিল। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলাম, লম্পট ছিলাম, কিন্তু আমি তোমার জন্য নিজেকে বদলিয়েছি মোনা। আমি তোমায় বলেছি তোমার প্রতি আমার যে অনুভূতি তা আগে কখনো কারোর প্রতি জাগেনি। আমার অতীতের আমিটাকে না দেখে বর্তমানের আমিটাকে দেখো। ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে আরও 1.5 বছর আগে। ও কি জানে আমি বদলিয়েছি নিজেকে? ও তো আমায় আগের মতোই ভাবে। দুইজনেই খুবই আস্তে কথা বলছে। হঠাৎ ওই রুমের লাইট জ্বলে ওঠে। বিহি বা বিভা কেউ একজন সজাগ হয়েছে। মোনা দরজার দিকে তাকিয়ে দেখে বিভা দাঁড়ানো দরজার সামনে। বিভা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়মের চোখে মুখের অবস্থা স্বাভাবিক। মোনা অস্বস্তিতে গুলিয়ে যাচ্ছে। প্রিয়ম ক্রুদ্ধ হয়ে বিভার দিকে তাকিয়ে বলল, এখানে কি তোর? বিভা প্রিয়মের কথার জবাব দিল না। বিভার সেন দৃষ্টি মোনার দিকে। বিভা মোনার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, এত রাতে এখানে কি মোনালিসা? মোনা জবাব দেওয়ার জন্যে তাকায় বিভোর দিকে। মোনা উত্তর দেওয়ার আগেই প্রিয়ম বলে, ফ্যামিলি প্ল্যানিং করছি। বিয়ের পর কয়টা বাচ্চা নিব, কয় বছর পর পর নিব, এগুলো শুনে তুই কি করবি বল?
প্রিয়মের জবাব শুনে মোনা ভ্রু কুঁচকে তাকায়। চোখে মুখে রাগের ফুলকি ছড়াচ্ছে মোনার। রাগ সংযত করে বিভার দিকে তাকিয়ে বলল, নিশানের ঘুমের ভিতর হাঁটাহাঁটির স্বভাব আছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেছে। আমি ওকে শুয়ে দিতে এসেছি। প্রিয়ম ভাই আপনার আর তার লাভ স্টোরি শোনাচ্ছে। মোনার কথা প্রিয়ম অস্বাভাবিকভাবে হেসে ওঠে। বিভা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলে, তা এত ফিস করে কথা বলার কি আছে? বিভা কয়েক পা এগিয়ে আসলো। প্রিয়ম ঠান্ডা গলায় বলল, বিভা শোন, মোনা আমার গার্লফ্রেন্ড, বলতে পারিস হবু বউ। মোনা চাইলে আমি এক্ষুনি ওকে বিয়ে করব। এভাবে নিজের উপস্থিতি জানান না দিয়ে মানুষের কথা শোনা অভদ্রতা না বিষয়টা? অপমানে বিভার মুখ থমথমে। মোনার আগে চিৎকার করে উঠে খাট ছেড়ে দাঁড়ালো। সাঁওতাল শিকারীরা কোচে ঘা খাওয়া গৈসাপের মতো রাগে গড়গড় করতে করতে বলল, প্রিয়ম ভাই প্রবলেম কি আপনার? এসব অসংলগ্ন কথাবার্তা কেন বলছেন? বিভা তীব্র আক্রোশে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, এত ভদ্রতা শিখলে কোত্থেকে? কে শেখালো? তোর কি মনে হয় না তুই একটু বেশি বেশি করছিস? আমি কি করছি জানি না, কিন্তু এখানে যদি মোনা না থাকতো তাহলে তোকে এই বিল্ডিংয়ের ছাদ থেকে ছুঁড়ে ফেলতাম। আমার হাই স্যালারির জব হয়েছে, এটা শুনে বিয়ের জন্য এত তোড়জোড়? প্রিয়ম একটু থামে, প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে, যা তুই এখান থেকে, মোনার সাথে কথা আছে আমার। এই কথা যে বিভা হাবিব সাহেব আর লিলি বেগমের কাছে বলে দিবে এ ব্যাপারে মোনার বিন্দুমাত্র সন্দেহ নেই। মোনা চায় না এমনটা। মোনা অবিশ্বাস্যর সুরে বলে, আপনার সাথে আমার কি কথা প্রিয়ম ভাই? আপনাদের দুজনের মাঝে আমায় কেন জড়াচ্ছেন? নিজেদের ঝগড়া বিবাদ নিজেরা মিটিয়ে নিন। 2 দিন পর বিয়ে, আপনি আমায় এত রাতে জোর করে নিজেদের লাভ স্টোরি শোনালেন, আর এখন উল্টাপাল্টা কথা বলছেন। বিভার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো সন্দেহের তীর মোনার দিক থেকে সরেছে। মোনা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সমস্ত ক্ষোভ যন্ত্রণা চাপিয়ে বলল মোনা। আপনারা কথা বলুন, আমি আসছি। প্রিয়ম জোর গলায় বলল, মোনা আমি তোমাকে বসতে বলছি, কথা আছে তোমার সাথে। বিবাহপুর সাথে কথা বলুন, শুধু শুধু মিথ্যা বলে আপনি আমায় বিপদে ফেলছেন। ছি। মোনা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। দিনে দিনে পাক্কা অভিনেত্রী হয়ে যাচ্ছে যেন। অসহ্য লাগছে মোনার। তাকালো না আর প্রিয়মের দিকে। মোনা চলে আসার কিছু মুহূর্ত পর বিভাও চলে আসলো। মোনা বুঝতে পারল বিভার সাথে খারাপ আচরণ করেছে প্রিয়ম। বিভার দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে মোনার। বিভা এসে বলল, কি বলেছে প্রিয়ম তোমার সাথে? একটু থেমে মোনার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, তোমাদের মাঝে কোন সম্পর্ক আছে? ছি ছি বিবাহপু, কি বলছো তুমি? প্রিয়ম ভাইয়ের কথা বিশ্বাস করো না তুমি। সব সময় আমার পিছনে লেগে থাকে, তোমাদের প্রেম কাহিনী শোনালো। ওনার অনেকগুলো সম্পর্ক ছিল তাও বলল। বিভাকে চিন্তিত মনে হচ্ছে। কপালে চিন্তার ছাপ। তৎক্ষণাৎ উত্তর দিল না। মোনা শঙ্কিত হয়ে পড়ল। বিভার মনে কি চলছে বোঝার চেষ্টা করলো। বলল, আচ্ছা শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। তুমি কিন্তু প্রিয়ম ভাইয়ের কথা বিশ্বাস করো না, উনি সব সময় আমার সাথে জোকস করে। বিভা উত্তর না দিয়ে শুয়ে পড়ল। মোনাও পাশ ফিরে শুয়ে পড়ল। প্রিয়মকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার অবিশ্বাসও করতে পারছে না। প্রচণ্ড দোটানায় ভুগছে। প্রিয়ম অতীত, এত বীভৎস অতীত মেনে নেওয়া যায়? তাছাড়া মোনার মাঝে কি আছে যার জন্যে প্রিয়ম নিজেকে এত বদলাবে? এসব চিন্তা ভাবনায় মোনা ক্লান্ত হয়ে পড়ছে। সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক হতে পারল না, কেমন অসুস্থ একটা সম্পর্ক। গোলক ধাঁধায় পড়ে গেল মোনা। বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে, অসহ্য রকমের ব্যথা। জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে মোনা। ভালো কিছু পেল না কখনো, ভালো থাকতে পারল না। বিভা আর কিছু জিজ্ঞেস করছে না। মোনাও কিছু বলেনি, বলার মতো মানসিকতা নেই। সকালে মোনা ঘুম থেকে উঠে বিভার হয়তো 12টা ছাড়া ঘুম ভাঙবে না। নিশানেরও বেলা করে ঘুমানোর অভ্যেস নেই। মোনা দ্রুত হাতে নাস্তা বানাচ্ছে। ভার্সিটিতে যাবে আজ। নির্ঘুম রাত মোনাকে এক কঠিন সিদ্ধান্ত দিল। প্রেম ভালোবাসার ভূত মাথা থেকে নামিয়ে ফেলবে, ঠিকমতো লেখাপড়া করবে, নিশানকে সুন্দর একটা জীবন দিবে। মোনা বুঝে গেছে সুখ ওর জন্য না, শুধু শুধু মরীচিকার পিছনে ছুটে
তৃষ্ণার্ত হয়ে লাভ নেই। প্রচণ্ড আক্ষেপে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে প্রিয়ম ছেড়ে গেলেও সেটা যেন মোনার জীবন কোনো প্রভাব না ফেলে। বুকের ভিতর জমানো কষ্ট, আক্ষেপ কিংবা বহুদিনের যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত। প্রিয়মকে ছেড়ে দেওয়া একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা করার মানসিকতা মোনার নেই। যেহেতু প্রিয়ম তার অতীত নিয়ে অনুতপ্ত, সেহেতু সুযোগ দিবে, সম্পর্কটাও থাকবে, কিন্তু এত আবেগী হওয়া যাবে না, শক্ত হতে হবে। ছোটবেলা থেকে ভালোবাসার অভাব ছিল মোনার জীবনে, তাই হয়তো কারো একটু সহানুভূতিতে কিংবা ভালোবাসায় দুর্বল হয়ে পড়ে। প্রিয়ম নামক এক জটিল সমীকরণে আটকে গেছে, না পারছে বের হতে। তাই পরিস্থিতি অনুযায়ী এর থেকে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। কারো পায়ের শব্দ পেয়ে মোনা পিছনে তাকায়। প্রিয়ম ঘুম ছড়ানো চোখে তাকিয়ে আছে মোনার দিকে, নিচু গলায় বলল। মোনা। প্রিয়মের এই ডাকের কারণ বুঝে মোনা শান্ত গলায় বলল। রাগ নেই আপনার উপর আমার। আপনার অতীত নিয়ে রাগ করাটা বোকামি। যা ইচ্ছে তা থাকুক আপনার অতীত জীবনে। অফিসে দেরি হয়ে যাবে, রেডি হন। আর শোনেন, এখানে আর আসবেন না। কাল থেকে আপনার বাসায় থাকবেন। যে ছেড়ে যাওয়ার সে এমনিতেই যাবে, কাউকে ধরে বেঁধে তো আর রাখা যায় না। মোনার উত্তর শুনে প্রিয়ম বিচলিত হলো কিছুটা। এমন উত্তরের জন্যে হয়তো প্রস্তুত ছিল না। প্রিয়মের কণ্ঠে বিস্ময়। কাউকে হারানোর ভয় হাত ধরে বেঁধে রাখা এক জিনিস না মোনা। তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? আমি হারানোর ভয় করি না। আমার জীবনে প্রাপ্তির খাতা শূন্য, সেখানে হারানোর ভয় কিসের? মোনা, তোমার কি হলো হঠাৎ? আমার খারাপ একটা অতীত আছে, কিন্তু আমি কি করব বলো? অতীতগুলো না চাইলেই সামনে আসছে বারবার। মোনা প্রিয়মের দিকে ফিরে তাকিয়ে বলে। আপনার অতীত নিয়ে কোনো অভিমান নেই আমার। বিভা আপু ঘুম থেকে উঠবে, আপনি এখান থেকে যান। প্রিয়ম চুপ, অনেকক্ষণ চুপ থাকলো। কিছুক্ষণ পর বলল। আমি তোমায় বিয়ে করব। আজই আব্বু আম্মুর সাথে কথা বলবো। মোনার চোখ রাগে ধিক ধিক করছে, চোখ জোড়া যেন ফার্নিশের চুল্লি। খালা যদি এই বিষয়ে কিছু জানে খারাপ হবে খুব। আর আপনার বাপের কথা আমার সামনে বলবেন না দয়া করে। আম্মুর কাছে বলবো না, আব্বুর কাছে বলবো না। হ্যাঁ, কারো কাছেই বলা যাবে না। আর আপনার যদি মনে হয় আমি আপনার বাপের সামনে কখনো যাব, তাহলে আপনি ভুল। মোনা একটু থামে, আবার বলে। আমি কি বলেছি আমি আপনার বিয়ে করব? বিয়ে তো ছেলে খেলা না, হুট করেই সিদ্ধান্ত নিলাম। মোনার কথায় প্রিয়ম বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। চোখ জুড়ে বিস্ময় ব্যপ্ত হচ্ছে। অবিশ্বাসের সুরে বলল। মোনা, তুমি কি বলছো এসব? আমি তোমায় বিয়ে করে অন্য কোনো দেশে সেটেল হয়ে যাব। আমার ফ্যামিলির মুখোমুখি তোমার হতে হবে না। এসব কথা বলার মানসিকতা আমার নেই। জীবন চলতে চলতে আমি ক্লান্ত। এখন আমার ভালোবাসার থেকে শান্তির খুব দরকার। আমি দিব তোমায় শান্তি, শুধু আমার অতীতের ব্যাপারগুলো নিয়ে কষ্ট পেও না। মোনা আর উত্তর দিল না, নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। প্রিয়ম আবার ডাকলো। মোনা, এমন আচরণ কেন করছো? মোনা তীব্র বিরক্তি নিয়ে বলল। আপনি যান তো এখান থেকে। একটু পর আবার বলল। রাতে বিভা আপুর সামনে ওসব কি বলেছেন? খালা যদি এসব নিয়ে আমায় কিছু জিজ্ঞেস করে খারাপ হবে। ওদের সামনে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। প্রিয়ম এসব কথা উপেক্ষা করে বলল। নাস্তা দাও, আমি খেয়ে অফিসে যাব। আমি তোমায় ভালোবাসি। মোনা গম্ভীর মুখে বলল। টেবিলে বসুন, যান। এইটুকু বলে ক্ষীণ নিঃশ্বাস ফেলে আক্ষেপ করে বলল। আমার মনে হচ্ছে আমার ভবিষ্যতও আমার মায়ের মতো হবে, লিলি খালার মতো হবে। খালার সাথে এত খারাপ আচরণ করে আপনার বাপ, কখনো প্রতিবাদ করেছেন? দুই ভাইয়ের এক ভাইও কখনো প্রতিবাদ করেননি। মেরুদণ্ডহীন পুরুষ এত বড় সন্তান থাকতে কিভাবে একজন মায়ের সাথে খারাপ ব্যবহার করে? প্রিয়মের মুখ পাণ্ডুবর্ণ হয়ে গেল। কোনো প্রতিবাদ না করে বলল। আমি যাচ্ছি। খেয়ে যান। হুম। খেতে বলছি আপনায়। মোনার গলায় প্রখর রাগ। প্রিয়ম কেবল আস্তে করে বলল। আচ্ছা।
বিহি, বিভা, প্রিয়ম, নিশাই সবাই একসাথে খেতে বসলো। প্রিয়ম আগে আগে খেয়ে উঠে গেল। মোনাকে চোখের ইশারায় আড়ালে ডাকলো। মোনা দেখেও না দেখার ভান করে খেয়ে যাচ্ছে। প্রিয়ম শেষে বলল। এই নিশান, স্কুলে যাবে না তুমি? এর ভিতর বিভা বলল। প্রিয়, তুই কি আমার কথা শুনবি না? সমস্যা কি তোর? সমস্যা তুই নিজে। প্রিয়ম বিভার কথা না শুনে নিশানকে নিয়ে বের হয়ে গেল। বিহি মোনাকে জিজ্ঞেস করলো। ভার্সিটিতে যাবে না? যাব। আজ জরুরি ক্লাস আছে, তোমরা কিন্তু যেও না। বিভার ফোন বেজে ওঠে। বিভা নাস্তা অর্ধ সমাপ্ত রেখে ফোন নিয়ে উঠে যায়। মোনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছে। বিভার বলা কথাগুলো কৌতূহলী হয়ে শুনছে। বুঝতে পারলো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মোনা চমকালো। বয়ফ্রেন্ড আছে তবুও প্রিয়মের পিছনে লেগে আছে কেন? মোনার রেডি হওয়া শেষে বিভা ফোন রেখে বলল। এই মোনালিসা, আমরাও চলে যাব এখন, অন্য সময় আসবো। মোনা মেয়েকে জোর দেখিয়ে বলল। এই না না, কোথাও যাবে না, শরীর ক্লান্ত ছিল, তোমাদের সাথে কথা হয়নি তেমন। না না, আবার আসবো, আছি তো এখানে বেশ কয়েকদিন। মোনা ভার্সিটি গেল আর ওরা লিলি বেগমের বাসায় চলে গেল। ভার্সিটি অফিস সব শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। লিলি বেগম অস্থির হয়ে বসে রইল সোফায়। বাসায় ফিরে লিলি বেগমকে দেখে বলল।